গোপালগঞ্জ গণহত্যা, সেখানে লাশ গুম করেছে সেনা অফিসাররা, তার সঙ্গে ইউনুস সিন্ডিকেট ছিল। এবং যেটা ইতিমধ্যেই আমরা যে বক্তব্য দেখাচ্ছি আবার দেখাবো, সেই ছবিটা হলো যে এই ইউনুস সিন্ডিকেট এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রত্যেক অর্থাৎ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা দায়ের হয়েছে। এই গণহত্যার মামলা দায়ের করার পরেই মাথা খারাপ হয়ে গেছে ইউনুস সিন্ডিকেটের। কীভাবে তারা ফেস লসকে রক্ষা করবে, কি হয়েছে আন্তর্জাতিক আদালতে, সেই বক্তব্য আরও একবার দর্শকদের আমরা শোনাবো। একদম। অভিযোগ দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ আদালতে। গোপালগঞ্জ গণহত্যা হয়ে গেছে 16 জুলাই। আজকে তার ক্ষেত্রে আমরা লোকেট করেছি বেশ কিছু আর্মি অফিসারকে, বিশেষ করে যশোরের যে জিওসি আছে MJ ইমদাদুল ইসলাম, তারপরে ব্রিগেড কমান্ডার MD মিজানুর রহমান এবং ফিল্ড অফিসার একজন ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুক হাসান নামে। আমরা এই 3 জনকে আমরা লোকেট করেছি। এছাড়া ওয়াকারুজ্জামান, এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনুস, তারপরে হচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে যে নিজেকে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর, এবং এনসিপির যেই সন্ত্রাসীগুলো রয়েছে যেমন সার্জিস আলম, নাহিদ, হাসনাত, যারা রয়েছে তাদের ব্যাপারে কি হয়েছে সেগুলোর এভিডেন্সগুলো কালেক্ট করে অভিযোগ আজকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করেছে। তিনি তার অভিযোগটা দায়ের করেছেন হচ্ছে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15-এর অধীনে, কারণ তিনি মনে করছেন যে বাংলাদেশে এটির বিচার হবে না, বাংলাদেশের যে অবৈধ সরকার সেটা বিচার করবে না। একটা ছবি উঠে আসছে যে মুহূর্তে সেনাপ্রধান তিনি বাধ্য হয়েছেন ইউনুসের সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করতে, এবং মোহাম্মদ ইউনুস এদের বিরুদ্ধে যে মুহূর্তে গণহত্যার যে অভিযোগ মামলা দায়ের করা হচ্ছে, সেই মুহূর্তে এই যে তথ্য আমরা দেখাবো, যে টুইটটা আসছে আমাদের কাছে, এক্স হ্যান্ডেলে পোস্টটা আসছে অ্যানোনিমাস, তারা আশঙ্কা প্রকাশ করেছিল যে বাংলাদেশে বিপুল সংখ্যক একটা বড় ব্লাস্ট হতে চলেছে, প্রচুর শিশু সেখানে মারা যাবে। এবং তারা এই ঘটনা 2 দিন আগেই এই ইন্টারন্যাশনাল হ্যাকার্সরা তারা এই তথ্য সামনে এনেছিল। তারা কি কোনো নাশকতা গোষ্ঠীর তথ্য আড়িপেতে জানতে পেরেছিল, যে কারণে তারা তাদের যে এক্স হ্যান্ডেল পোস্ট থেকে তারা সরাসরি জানিয়েছিল যে বাংলাদেশে বড় কোনো কিছু ঘটতে চলেছে। দীপ্তাংশবাবু, কতগুলো বিষয় উঠে আসছে আমাদের কাছে, যে খবর আসছে যে বাংলাদেশ বিমান বাহিনী, এই বাংলাদেশ বিমান বাহিনীর যে অংশটা এই মুহূর্তে ফাইজুর রহমানের নেতৃত্বে চলছে, তারা 2 দিন আগেই আমাদের ইস্টার্ন পার্টে মেঘালয়ের ঠিক উল্টো দিকে সেখানে বাংলাদেশের যে বিভিন্ন যে MiG-29 এই ধরনের যে ফাইটার্সগুলো আছে তারা ওড়াচ্ছিল ভারতকে বোধহয় লক্ষ্য করেই। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের ফাইটার যখনই ওড়ালাম সঙ্গে সঙ্গে তারা লেজ গুটিয়ে পালালো। এই ছবিটা আমরা বিভিন্ন সূত্রে আমাদের কাছে আসছে। ফলে বাংলাদেশ বিমান বাহিনীর একটা বড় অংশের মধ্যে এই মুহূর্তে আল কায়দা এবং হিজবুত তাহরি বা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর লোকজন তারা ঢুকে পড়েছে। এবং যেখানে ছাত্ররা বলছে যে, যেখানে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বলছে যে এই অংশে কোনোভাবেই ওড়ানো যায় না, সেখানে ঠিক লাদেনের যারা পাইলট ছিল সেই পাইলটের কায়দায় এই তৌকির ইসলাম তিনিও উড়িয়েছিলেন ফাইটারটি, এবং তিনি উড়িয়ে সেটা ক্র্যাশ করিয়ে দিয়েছিলেন এবং তিনি সেফলি সেখানে ইজেক্ট করতে পেরেছিলেন। পরে তিনি যে কোনো কারণে তার মৃত্যু হয়েছে, পুরো মৃত্যু হয়নি, এটা কনফার্ম। ফলে গোটা বিষয়টা কি গোপালগঞ্জ গণহত্যার থেকে মুখ সরাতে, মুখ লুকোতে বা এই পরিবর্তন করতে পাল্টা একটা হত্যার ছক, কোন দিকে গোটা বিষয়টা এগোচ্ছে? বাবু, আপনি যদি দেখেন যে F7 এটা তো মিগের ট্রান্সফার অফ টেকনোলজি, চীন অরিজিনের প্লেন। এটা চেংডু কর্পোরেশন, এয়ারক্রাফট কর্পোরেশন এই প্লেনগুলো বানায়। যেমন আমাদের হ্যাল আছে, এটা চীনের অরিজিন প্লেন, এবং এটা J7 বলে ওদের জানা। কিন্তু বাংলাদেশের টিপিক্যাল কিছু চেঞ্জের জন্য কিছু এভিওনিক্স, কিছু আর্মামেন্ট নতুন ভাবে ওদের দরকার ছিল বলে এটাকে দেখবেন BGI সাফিক্সে লেখা আছে। তো F7FT ইজ নাথিং বাট আ ট্রেনার এয়ারক্রাফট। কিন্তু আপনি দেখবেন মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তী সরকারের, দুর্বৃত্তের সরকারের যে প্রধান, প্রথমে যখন উনি টুইট করেন উনি কিন্তু F7 লিখেছিল। F7 ইজ আ কমব্যাট এয়ারক্রাফট, ইট ইজ নট এ ট্রেনিং এয়ারক্রাফট। তো মোহাম্মদ ইউনুস যখন টুইট করে ওটা F7 লিখেছিল, এবং পাইলট কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট একটা ট্রেনিং পাইলট ছিল, তাকে শেখানো হচ্ছিল। পরে আবার যে বাংলাদেশের ISPR তারা কিন্তু আবার ওটাকে লেখে যে FT, এটা হচ্ছে ইটস অ্যান ট্রেনিং এয়ারক্রাফট। তো এক্স্যাক্টলি কি আমরা ঠিক জানি না, কারণ মোহাম্মদ ইউনুস একরকম বলেছে, ISPR দুটো টুইট দেখবেন দুটো আলাদা। দ্বিতীয়ত যখন দেখবেন এই প্লেনগুলো ট্রেনিং এয়ারক্রাফটে
দুজন বসে, একজন পাইলট, তার পেছনে নেভিগেটর অথবা ট্রেনার। এই সময় যখন এই অ্যাক্সিডেন্টটা হলো এই জনবহুল এলাকায়, পেছনটায় কিন্তু খালি ছিল, কেউ ছিল না। যখন ইজেক্ট করলো শুধু পাইলট ইজেক্ট করলো, এবং অনেক লো ফ্লাইং এ ইজেক্ট হয়, তার অনেক আগে পাইলট ইজেক্ট করে, কিন্তু আপনি যেটা বলেন দুর্ভাগ্যজনক ভাবে তার মৃত্যু হয়েছে। আমরা তার জন্য শোকাবর্ণ যে তার মৃত্যু হলো। এটা খুবই অল্প বয়সে একজন ফ্লাইট লেফটেন্যান্ট, দক্ষ নিশ্চিত ভাবে। কিন্তু প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো বারবার উঠছে, ট্রেনিং এয়ারক্রাফটের পেছনে নেভিগেটর অথবা তাকে যে নির্ধারণ করে তার কমিউনিকেশন স্কিল, তার রাডারে কিরম করছে, গ্রাউন্ড টু এয়ার কমিউনিকেশনে তা হোয়াট ইজ ইজ অ্যাকশন, কোনো ইমিডিয়েট রিয়াকশনে সে কি। তো অলওয়েজ একজন পেছনে ট্রেনার অথবা নেভিগেটর থাকে। যদি এটা এফটি হয় তাহলে কোথায় ছিল, FT7 যদি হয় বিজিআই তাহলে কোথায় ছিল, আর যদি F7 হয় তাহলে এটা কম্ব্যাট এয়ারক্রাফট এই জনবহুল অথবা ট্রেনিং এয়ারক্রাফট জনবহুল এলাকায় কেন ওড়াচ্ছে, প্রশ্ন থাকবেই। এরপর আর একটা বড় প্রশ্ন হচ্ছে, যেখানে স্কুল অর্থাৎ প্রশ্ন কলেজ উঠছে যে এই ধরনের ট্রেনিং এয়ারক্রাফটের ক্ষেত্রে একজন কেন ওড়ালো, অর্থাৎ পাইলট একা কেন ছিলেন, তাহলে কোনো নির্দিষ্ট মিশনে তিনি ছিলেন?